আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দুবাইয়ে বেনজিরের জামিনের খবর জানে না দুদক, দেশে ফিরিয়ে আনতে ল ফার্ম নিয়োগ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইয়ে যাত্রাবাড়িতে শহীদ ৮৫ জন শনাক্ত, বাড়তে পারে সংখ্যা। ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। বিএনপি ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বললেন ফখরুল। ফ্যাসিস্টের মতো আচরণ করেছে সরকার, অভিযোগ শফিকের। জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙে দিতে বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ। এবং ইরানে আক্রমণ নয়, হুতিকে প্রতিরোধী সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিল করতে সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া বেনজির আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করলে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে তার জামিন বাতিলে সরকার দুবাইয়ের ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। এই ইস্যুতে আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। এই সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না দাবি করে তিনি আরও জানান, আইনগতভাবে যা যা করা প্রয়োজন তা করবে দুদক। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন দল। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST শিক্ষার্থী। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে শহীদের প্রাথমিক তালিকায় ৮৫ জন শনাক্ত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিকেলে যাত্রাবাড়িতে শহীদ পরিবার ও আহতদের নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এ তথ্য দেন তিনি। জানান, এ এলাকার হত্যাযজ্ঞে এখন পর্যন্ত 6টি মামলার তদন্ত শেষ হয়েছে, আরও একটি শেষ পর্যায়ে। বিচার শেষে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রায় 50 থেকে 55 জন মানুষ শুধু 5 আগস্টেই তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যেমন কিছু দুষ্কৃতিকারী পুলিশ ছিলেন, তেমনিভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ তারাও ছিলেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু 4 আগস্ট। আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যসহ মামলায় মোট 28 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের ডিসচার্জ শুনানি 10 আগস্ট। বিএনপি ন্যায় বিচার আইনের শাসন এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ন্যায় বিচারের স্বার্থে প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করতে পারলে নাগরিকরা উপকৃত হবে। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পরে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ সময় গণতন্ত্রের চর্চা করা হলে বাকি সব কাজগুলো হয়ে যায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে 5 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মির্জা ফখরুল। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারির কেউ একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ করেছে বিএনপি সরকার, মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে লেবার পার্টির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্টরা যেমনভাবে বিরোধী মত দমন করত, সেটা শুরু করেছে বিএনপি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের সুবলে আপনার জীবনও যেতে পারে। বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জনবিচ্ছিন্ন এই দলের কোনো জবাবদিহিতাও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট তৈরি হয়েছে তা মূলত যারা এখন ক্ষমতায় আছেন তাদের কর্মকাণ্ডের কারণে সৃষ্টি হচ্ছে। যার কারণে তারা বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে।
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় অলিগার্ক নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ইআরএফ আয়োজিত সেমিনারে উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পরনির্ভরতা কমিয়ে সামাজিক আন্দোলনের কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত 20% নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসবে, আর 2041 সালের মধ্যে 40% সবুজ জ্বালানি উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের, যদিও এই সক্ষমতা এখনও 5%-এর ঘরে। অন্যদিকে এলএনজি আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয় এবং গ্রিডের সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নির্ভরযোগ্য ও টেকসই সমাধান। লিথিয়াম শুরু হলে এটা অটোমেটিক মার্কেট ডিমান্ড থেকে চলে আসবে। সিপিডি জানায় তদারকির অভাবে প্রায় অর্ধেক সোলার হোম সিস্টেম অকার্যকর, তাই সহজ শর্তে ঋণ এবং শক্তিশালী তদারকি পরামর্শ সংস্থাটির। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে, যেখানে আমাদের দেখা দরকার। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌরবিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করা সহ প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা, এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এখনো জটিলতা রয়ে গেছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। 15% ভ্যাট, 2% এআইটি, এটা আসলে ইনজাস্টিস। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। ট্যাকলিং দি হুতি চ্যালেঞ্জ দেয়ার, ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। সো দিস ইজ নট সামথিং টু নেসেসারি টু স্ট্রাইক আউট ইরান ইন এনি ওয়ে। টানা 2 সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশে চলছে তীব্র গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানা থেকে শুরু করে জনজীবনে। আবাসিকেও একই অবস্থায় নাজেহাল গ্রাহকরা। একদিকে আর্থিক ক্ষতির সঙ্গে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। টানা 13 দিনেও ঠিক হয়নি কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনাল, যার প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র গ্যাসের সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। প্রতিদিনই লসের সম্মুখীন হচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সারা রাত লাইনে খাড়ায়া 40 টাকা 50 টাকা, হাইস্ট 100 টাকা 120 টাকা, এর উপরে প্রেসার পাই না ভাই। আমাদের জীবন থেকে জেলখানা অনেক ভালো। গাড়ি চালাইতে পারতেছি না, সময় কম, সিরিয়াল দিয়ে গ্যাস লয়ে জন্য আর ইনকাম কম হয়, সংসার চালাইতে কষ্ট হয়। 250 টাকার গ্যাস ঢুকে, এর বেশি ঢুকে না। এই সংকট সমাধান কবে হবে তাও জানা নেই ফিলিং স্টেশনের কারোই। গ্যাস তো বেশি থাকে না, আর গাড়িতে যতটুক যায় সবার চাহিদা পূরণ হয় না। গ্যাস সংকটে আবাসিক গ্রাহকদের অবস্থা আরো খারাপ। পরিবারের সদস্যদের জন্য সঠিক সময়ে রান্না করতেও পারছে না কেউ। ভোরবেলা থেকেই সারাদিন একেবারে রাত পর্যন্ত আমাদের কোনো গ্যাসই থাকে না। বলবো যে অল্প থাকে বা একটু আসে, পানি গরম করতে পারবো বা কিছুই হয় না। বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহারে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। অনলাইনে জুয়ার মাধ্যমে দেশ থেকে শত কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান বলছেন, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসে 2 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
চাকরির প্রলোভন, ভিডিও গেমসের মাধ্যমে বিভিন্ন অফার সহ নানা আকর্ষণীয় ভুয়া বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে। লোভনীয় ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে ডিবি, যাদের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, বাকি 3 জন চায়না নাগরিক। বাসা ভাড়া নিয়ে তারা গড়ে তুলেছেন অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক। গোয়েন্দা পুলিশ বলছে, মূল হোতা হংকংয়ে অবস্থান করলেও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেই এমন প্রতারণা করে আসছে চক্রটি। সময় মতো গ্রেফতার না হলে মাসে অন্তত 250 কোটি টাকা পাচার হয়ে যেত। সব কর্মচারীকে এক জায়গায় বেশি দিন রাখে না, আর এই টাকাটা এত দ্রুত পার হয়ে যায়, টাকাটা পার হয়ে গেলে নেক্সট দিনটা আমরা জানি না। আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে কত টাকা ঘুরতেছে, তার 2 ঘন্টা কত টাকা যাচ্ছে, তাহলে একটা হিসাব করে দেখলাম যে এই গেটওয়ে থেকে তার প্রায় 200-250 কোটি টাকা মাসে পাচার করে নিয়ে যাচ্ছে। প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয় 14টি ল্যাপটপ, সক্রিয় 6000 মোবাইল সিমের যারা ব্যবসা করে, আপনি যদি থাম ইমপ্রেশন দিতে যান, আপনাকে বলবে কি হয়নি, আরেকবার দেন। আপনি যে কয়বার ইমপ্রেস দিচ্ছেন সেই কয়টা সিম কিন্তু আপনার নামে সে উঠায় নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, প্লাস এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। আপনি হয়তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনি জানেনই না, আপনার নামে হয়তো সেই 16-17টা 20টা সিম উঠে নিয়েছে। লোভনীয় কোনো অফার পেলেই যাচাই বাছাই ছাড়া সেখানে ক্লিক না করার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। এই যে জুয়া বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা, এটা সম্পূর্ণ ওদের একটা বিজনেস, প্রতারণার বিজনেস। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের উপর হামলা হয়েছে। রাজধানীর উত্তরখান এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর পূর্বে সংঘটিত হামলার স্থান পরিদর্শনে গিয়ে তারা হামলার শিকার হন। হামলায় আহত হওয়া সিটি কর্পোরেশনের কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উত্তর সিটির প্রশাসক। জানতে যাওয়ার পরে আমরা যে তারা সে অ্যাগ্রেসিভ, তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী নিয়ে সেখানে সেই একই ধারায় আছে। সেখানে আমাদের সাথে যে লোকজন গিয়েছে, সেখানে তাদের এমন একটা অবস্থা যে তারা এখানেও হামলা করে। দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে। ঢাকার চারপাশের 4 নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। ঢাকার চারদিকে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান সড়ক নৌ রেল মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, নৌপথে আওয়ামী লীগ সরকারের মেয়াদে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছিল। 424টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। তারা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা হচ্ছে প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়। শহরের যে সিস্টেম আছে এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে, সেগুলো আইডেন্টিফাই হয়ে পারগুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে, সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বললে অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সাংবাদিকদের জন্য করা 73 আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একথা জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সেমিনারে মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই 3-এর সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। যদি সেই সরকার টিকে যেত তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিণতি কি হতো, এমন প্রশ্ন রাখেন তিনি। বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে, কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না,
তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবছরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার কক্সবাজার সমুদ্র সৈকতের ১০০ মিটারের মধ্যে হোটেল নির্মাণের অনুমতি দিয়েছে বলে জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের 2026-28 মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় কমিটির নবনির্বাচিত সভাপতি এমপি নাসের রহমান জানান, হোটেল ইন্ডাস্ট্রিতে ট্যাক্স সহ সব সমস্যার সমাধান করে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত নতুন কার্যনির্বাহী কমিটি। স্যান্ডি বিচের সাথে এত লং ডিস্টেন্স থাকে না আর কি, এটাকে মানে ডিসকারেজ করা হয়েছে ইন দ্য সেন্স আমরা এনকারেজ করছি, সেটাকে তুলে নিয়েছি। এখন 100 মিটারের মধ্যেই সবগুলি মোটেলগুলি করা যাবে। কক্সবাজার আমরা এই বছরই ওপেন করব অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপি এর বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, সালমান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্র দেশগুলোতে হতাহত শিশুর সংখ্যা 4000 ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ইরানে হতাহত শিশুর সংখ্যা 2500-এর বেশি। দেশটিতে চলমান যুদ্ধে 386 শিশু নিহত এবং আরও 2117 শিশু আহত হয়েছে। শুক্রবার জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আব্দুল ফোফানা এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে বিবদমান পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জনেরও বেশি। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে সোয়াতের উপ পুলিশ মহাপরিদর্শক ফিদা হোসেন জানান, এতে 4 পুলিশ সদস্য সহ নিহত হন। অঞ্চলটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিরুদ্ধে থানার কাছে কাবাল চত্বরে মানুষ বিক্ষোভ করছিলেন। ঠিক সেই সময় থানার ফটকের কাছে বিস্ফোরণ ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে অন্তত 5 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 41 জন। রোববার দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। প্রতিবেদনে জানানো হয়, ফেরিতে মোট 271 জন যাত্রী ও ক্রু অবস্থান করছিলেন। এর মধ্যে 225 জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে সকালে ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে যাওয়ার পথে এতে আগুন লাগে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনো চলছে। খেলার খবর। এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। সি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। 14 সেপ্টেম্বর 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ইয়াচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকমারা। এই গ্রুপে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। 17 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ও 20 সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের দল। এবারের আসরে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে। ISTAF সেপাক টাক্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল।
ব্যাংককে 3 থেকে 11 আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশনের খেলায় অংশ নেবে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দল। দলের প্রধান হিসেবে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান, পুরুষ দলের ম্যানেজার AKM মাহবুবুর রহমান এবং মহিলা দলের ম্যানেজার মোহাম্মদ ফারুক ঢালি। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুবাইয়ে বেনজিরের জামিনের খবর জানে না দুদক, দেশে ফিরিয়ে আনতে ল ফার্ম নিয়োগ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইয়ে যাত্রাবাড়িতে শহীদ 85 জন শনাক্ত, বাড়তে পারে সংখ্যা। ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। বিএনপি ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বললেন ফখরুল, ফ্যাসিস্টের মতো আচরণ করেছে সরকার, অভিযোগ শফিকের। জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙে দিতে বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ। এবং ইরানে আক্রমণ নয়, হুতিকে প্রতিরোধে সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।